তৎকালীন জামাত নেতা মৌলানা একেএম ইউসুফ, তার বাড়ি ছিল বাগেরহাট, তার নেতৃত্বে খুলনাতে ভূতির গলি নামক আনসার ক্যাম্প ছিল। সেখানে প্রথম রাজাকারের ট্রেনিং হয়। এটা মে মাসের 5 তারিখে। মূলত মার্চ মাসের কয়েকদিন এবং এপ্রিলের পরে তারা মেয়ের দিকে কিন্তু গ্রামে ঢুকিয়ে দেয় পাকিস্তানি আর্মিরা। এই রাজাকারদের সহযোগিতায় গ্রামে গ্রামে যেয়ে তারা মানুষ হত্যা শুরু করে। তো চুকনগর যে আমার যেখানে জায়গাটা, এখানে আমার বাড়ি, এখান থেকে পাকিস্তান আমল থেকেও এখানে একটা রুট ছিল ভারতে যাওয়ার, যারা অনেক সময় ভারতে যেত দল বেঁধে, এই রুটে ব্যবহার করতে। এই রুটটা অনেকটা নিরাপদ এবং অনেকটা শর্ট, কম। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় লোক যায়, 200, 5জন, 10জন, 100, 200 লোক যাতায়াত করে। কিন্তু হঠাৎ দেখলাম 19শে মে এই লোকের আশাটা অনেক বেড়ে গেল। সন্ধ্যা নাগাদ এতদ অঞ্চলে অনেক লোক, শুকনা বাজার দিয়ে বহু অনেক লোক নৌকায়, কেউ গাড়ি, গরু গাড়ি, ভ্যান, রিক্সা, হেঁটে। তো যা হোক, পরদিন সকালে দেখলাম যে এতদ অঞ্চলে কত জায়গা নেই, মানে বাগান, কাঁঠাল, খোলা জায়গা, মাঠ, স্কুল, প্রতিষ্ঠান, সব জায়গায় মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ। মানুষ আসছে এখানে কিছু সময় রেস্ট নিয়ে, একটু রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, বা একটু কিনে বেচা কেনা করে তারা আবার চলে যাচ্ছে। এই রুটটা ছিল কেশবপুরের ভিতর দিয়ে, কলারা দিয়ে একেবারে বর্ডারে যাওয়া রুট ছিল, ভালো, নিরাপদ ছিল। তো আমার তখন মনে হয়, আমরা তখন ছাত্রলীগের সংগ্রাম কমিটির মানুষ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা এই লোকগুলোকে যাতে নিরাপদে যাইতে পারে এত লোক বাস বা তাদেরকে হেল্প করছিলাম। ঠিক এমন এক সময় আনুমানিক বেলা 11টা হবে, তখন দুটো গাড়ি আসলো কেশবপুর থেকে, যশোর থেকে, দুটো গাড়ি আসলো সাতক্ষীরা থেকে। তখন সাতক্ষীরা থেকে চুকনগর হয়ে যশোর পর্যন্ত পাকা রাস্তা ছিল, আর এদিকে তো পাকা রাস্তা না, এর বাস চলতো। তো এত লোকের ভিতরে একটা আতঙ্ক ছিল যে এত লোক এখানে হয়তো যে কোনো টাইমে পাকিস্তানি সেনাবাহিনী এসে এখানে হত্যাযজ্ঞ চালাতে পারে, এরকম একটা সন্দেহ বা ভীতি সকলে মনে কাজ করছিল। তো ঠিক এই 11টার দিকে এখান থেকে দুটো গাড়ি আসলো সাতক্ষীরা থেকে, একটা জিপ গাড়ি ঢুকলো এই রোড দিয়ে, আর একটা বড় যে ওই ট্রাক যেটা ওদের এই গাড়ি, সেটা আরও সামনে যেয়ে দাঁড়ালো। এখানে একটা লোক পাটের জমিতে কাজ করছিল, তার হাতে কাস্তে ছিল, 4-5 জন, একজন উঠে দাঁড়াইছিল, তাকে প্রথম গুলি করে। ওই গুলির শব্দে এই যে উপর জায়গাটা দেখা যাচ্ছে, এখানে প্রায় 30-40 বিঘা জমি, উঁচু জায়গা, এখানে তখন প্রায় 15-20 হাজার লোক তখন এখানে অবস্থান করতেছে, আর ওইদিকে তো আরও আছে। তো এখানে গুলি হওয়ার সঙ্গে সঙ্গে এই লোকগুলো যখন প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করলো, তখন ওই যে লোকগুলো দৌড়াচ্ছে জীবন বাঁচানোর তাগিদে, যে যারা হয়তো এখনই তাদের মৃত্যু হতে পারে, পাকিস্তান তো আতঙ্ক, পাকিস্তানি সেনাবাহিনী তারা আতঙ্ক একটা আমাদের কাছে। তখন ওই মানুষগুলোর উপরে তারা মানে পৈশাসিক উল্লাস করে, আবার মানুষকে শুনেছি এটা, তারা ওই লোকগুলি মানে গুলিগুলি হত্যা করে। এবং অ্যাট দ্য সেম টাইম যে গাড়িটা, ট্রাকটা ছিল ওইদিকে রোডে ছিল, তারাও ওই সাইডে যে লোক ছিল তাদের বারে গুলি বর্ষণ শুরু করে। আমি তখন বাজারে ছিলাম, তখন আমি নিজের বাঁচানোর তাগিদে আমিও নদী পাহাড়ে পালিয়ে গেলাম অনেক দূরে। আমরা ফায়ারের শব্দ শুনেছি, আগুন দিছিল জায়গায়, কয়েক জায়গায় আমরা ধোঁয়া দেখতে পেয়েছি। তো তারপর শুনলাম, সংবাদ পাইলাম যে 5টা নাগাদ তারা চলে গেছে। আমি তো আসলাম বাড়িতে। এই যে অনুভূতির কথাটা আপনি বললেন, অনুভূতি তখন আর কোনো অনুভূতি ছিল না, মানে এর পরে যে অনুভূতির কোনো কাজ তখন আর করা যায়নি। কারণ আমরা এখন একটা লাশ দেখলে এক জায়গা তো আটকে উঠি, কিন্তু আমি তো হাঁটছি, তখন পাইপ লাশ বেঁধে যাচ্ছে সন্ধ্যায়, কোথাও 2-3জন লাশ এক জায়গাতে, কোথাও হাঁটছি, কেউ গলায় গুলি লেগে বেরিয়ে গেছে, পানি করতেছে,
কথা বলতে তো মারা গেছে, কেউ পেটে গুলি লাগছে, পায়, মানে এগুলো তো তো মানে অসংখ্য এরকম ব্যাপার। সেখানে তো অনুভূতিহীন হয়ে গেছি, মানুষের কোনো অনুভূতি মানে জড় পদার্থ মতো হয়ে গেছিলাম, তখন অনুভূতি আর ছিল না। কারণ এটা কোনো অনুভূতি দিয়ে প্রকাশ করা যায় না। সেই দৃশ্যটা একজন একজন একটা মানুষ তার স্ত্রীকে জড়ায় ধরেছে, দুজনেই মারা গেছে, পাশে মা তার সন্তানকে জড়ায় ধরে কোলে করে দুজনে মারা গেছে। তো এই জিনিসগুলো যদি দেখা হয়, এ পাশে 10টা 20টা লাশ ফেলানো আছে, তো এটা কি তখন কারো অনুভূতি থাকে না? অনুভূতি তো বিলুপ্ত হয়ে যায়। তো এই জন্যে অনুভূতি বলে কিছু ছিল না। অসংখ্য স্মৃতি মনে পড়ে, বলতে গেলে এই গায়ের রোম খাড়া দিয়ে ওঠে। আমি দুটো দৃশ্য আমার বেশি দাঁড়া দেয়, দুটো অনেকগুলো দৃশ্য। একটা জিনিস ছিল যে আমি নৌকায় করে, মানে নৌকায় নদী ভরা, আমি নৌকায় করে, মানে নৌকা দিয়ে একটা বেড তৈরি হয়ে গেছে, আমি পার হচ্ছি, এক মহিলা পার হবে, সে পড়ে গেছে, আমি তার সাইডে ধরলাম, সাইড হাতে থেকে গেল, বহুদিন সাইডে ছিল আমার কাছে, কিন্তু মহিলাটা পানির তলায় স্রোতে ভেসে গেল। তো তখনও ওইসব ভাবার চিন্তা হয় না, এই চিন্তাটা হয়েছে অনেক পরে, যে এখনই হয়তো ওইগুলো পরবর্তী পর্যায়ে এগুলো ভেবেছি যে কি মর্মান্তিক দৃশ্য। ওই যে মাঠের পরে মাটির চুলা দিয়ে রান্নাবাড়া করছিল, গুলির শব্দে বাপ মা পালাই গেছে, ছোট্ট বাচ্চারা করে নিয়ে যেতে পারেনি, সে বোঝে না কিছু, ফেল করে তাকে আছে, আমরা দেখেছি, আমার চোখের সামনে বাড়তেছে, সে দিব্যি দেখছে যে ওই হাঁড়িতে হয়তো ভাত চড়ানো আছে, সে বসে আছে, সে শরীরে কোথায় কী হয়েছে, মানুষ অসংখ্য মানুষ ছুটতেছে, কার পায়ের আঘাতে সে হয়তো কোথায় শটে গেছে, তা ঠিক ঠিকা নেই। এই ধরনের দৃশ্য। গাছে আমার আমার এক জমি আছে, এখানে বিশাল তৎকালীন সবচেয়ে বড় গাছ ছিল আম গাছ, সে আম গাছে মানুষ উঠেছে, সেখান থেকে মানুষকে গুলি করে পাখির মতো নামানো হয়েছে। এবং ওই আম গাছের পিছনে এরকম একটা গর্ত ছিল বড়, মানে যেটা আমরা ড্রেন বলি, ড্রেন ছিল, সে ড্রেনগুলো মানুষের লাশে পরিপূর্ণ ছিল, লাশে পরিপূর্ণ ছিল, আমি দেখেছি। এই সময় তো জ্যৈষ্ঠ মাস, এই সময় তো পুকুরে পানি কম থাকে, ওখানে একটা পুকুর ছিল রায়বাড়ির ওখানে, সেই পুকুরের পানি তখন বোধহয় 1.5 ফুট পানি ছিল তখন, সেখানে 4 থেকে 5টা মানুষের লাশ থেকে তারা সব পুকুরে পলায় ছিল, সেখানে দাঁড়াইয়ে মানে মানে ফাঁসির কাস্টে মানুষের নিলে তো একরকমভাবে মানুষের মৃত্যু হয়, আর তারা অসহায় আত্মসমর্পণ করেছে, অসহায়ভাবে, যে আমাদের আর কোনো উপায় নেই, দৌড়ে পালানো জায়গা নেই, পুকুরতে উঠে পুকুর চারিপাশে দাঁড়িয়ে ওই সেরা গুলি করে সেখানে 4-5 মানুষ হত্যা করেছে। আমি দেখেছি নদীর ওই সেই পুকুরের পানি, মানুষ বলে পানি লাল হয়ে গেছে, এটা আমরা রূপকর্তে ব্যবহার করি, কিন্তু আমি দেখেছি যে হ্যাঁ পানি লাল হয়, মানুষের রক্তে পানি লাল হয়, পুকুর পানি লাল হয়ে গেছিল। বাই দিস টাইম 92-তে মেজর রফিক এবং ওই এনজিওদের কিছু হেল্প করেছিল অস্ট্রেলিয়া ঝড়ের জন্যে অক্সফামের একজন বড় কর্মকর্তা এবং মেজর রফিক এই এলাকায় আসলেন। তো উনি এই তালা ওখানে আর কি ওই উত্তরণ অফিস ওখানে ছিলেন গেস্ট হাউসে, বাদিবার শুনলেন যে এখানে কিছু মেসাকার হয়েছিল সুখনগরে, আমাকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নেওয়ার পরে আমি তার এই ঘটনা বললাম, বললে উনি এটা বিশ্বাস করলেন না, বললেন যে আমরা এত ইতিহাস লিখেছি, এত কিছু লিখেছি, এত বই লিখেছি, এত কিছু জানি, আমি একজন সেক্টর কমান্ডার, এত বড় ঘটনা তুমি যা বলতেছো, এর যদি একানাও সত্যি হয় তাও তো আমি বিশ্বাস করতে পারতেছি না, কেন আমরা কেউ জানি না বিষয়টা। আমি লেখাটা দিলাম, দিয়ে উনি বললেন যে এটা আমি একটু বলি, ঘটনা বলি আর কি, উনি বললেন যে আমি সুখনগরে যাবো, সুখনগরে যে আমি সাধারণ মানুষের কাছে শুনবো, সাধারণ মানুষের কাছে যে বিষয়টা কী। উনি আসলেন আমার সাথে, ওনার পরিচয়টা গোপন রেখে উনি ডাক্তারের দোকানে, মুদিখানার দোকান, মিষ্টির দোকানে, চার দোকানে বসে, কেউ বলে 500, কেউ বলে 5 লাখ মারা গেছে, মানে মানুষ যে যারা কেউ দেখে না বেশি, কেউ বলে 5 লাখ, এমন বলেছে 5 লাখ লোক মারা গেছে। হ্যাঁ, তা উনি তখন স্কুলে গেলেন, বললেন স্কুলে যার শিক্ষকদের কথা বলবো, তো সেখানে শিক্ষকদের সাথে কথা বলে মোটামুটি উনি একটা আইডিয়া করলেন যে এখানে অসংখ্য লোক মারা গেছে, সন্দেহ নাই। যাক, উনি চলে গেলেন, বলে আমি আসবো। উনি পরে আসলেন এবং আমরা টিম করে যে অঞ্চলে মানুষ সেখানে মারা গিয়েছিল সেই অঞ্চলে আমরা 6 মাস ধরে 2 মাস করে আমরা 3 টার্মে ব্যাপকভাবে গবেষণা করে কারা লাশ ফেলেছিল, কোথাকার বাড়ি তাদের, তাদের ইতিহাস, তাদের সব ভিডিও করা আছে ওনার কাছে, এভরিথিং, যেটা এখন লন্ডন মিউজিয়ামে আছে সেই ভিডিওগুলো। তো যারা লাশ
এখানে ফেলেছিল আমাদের এই কিছু সম্প্রদায়ের লোক, কিছু ওই ঋষিরা আর কিছু বেহারা সম্প্রদায়ের লোক, এরা 44 জন লোক কন্ট্যাক্ট করে নিয়েছিল যে লাশ ফেলবার জন্যে। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা প্রতি লাশ ফেলবা, বাজারের যারা নেতৃবৃন্দ ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তোমাদের মানে অসংখ্য লাশ, তো তোমাদের 2 আনা করে দেবো। 2 আনা ছিল তখন 16 আনায় ছিল 1 টাকা, তো 2 আনা করতে লাশ প্রতি দেবো। কিন্তু ওরা যখন লাশগুলো ফেলছে, 44 জন লোক, 22টা পেয়ার, 22 জোড়া, 2 জন করে লাশের পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে ওই বাঁশ ঢুকাই দিয়ে গাড়ি করে নদীতে ফেলা। তা ওরাও 2 আনা করে দেবে, তাই লাশ ওরা কাউন্ট করতেছে। কিন্তু লাশ ফেলবার সময় লাশের পকেটে টাকা, মেয়েদের হাতে সোনার গহনা, গলায় সোনার হার, কানে ফুল বা টাকা পয়সাগুলো ওরা কালেকশন করেছে ওই লাশের কাছ থেকে করে। ওরা বললো যে ওরা যখন প্রত্যেকেই মানে 100 করে লাশ, 44 জন লোক, 4400 লাশ ফেলার পরে ওরা একটু বিড়ি সিগারেট খায়। ওরা তো লোয়ার ক্লাসের লোক, ওরা ওই বিড়ি খাচ্ছে, পানটান খাচ্ছে। তখন দেখে যে সবার কাছে দিয়ে প্রায় 2 বস্তা টাকা হয়েছে, আর 2-3 সের সোনা, 5-6 সের রূপার গহনা হয়েছে। তো ওরাও বললো যে এখন আর গুণা দরকার নেই, আরও 2 আনার দরকার নেই, এই যা পাইছে এ তো অসংখ্য টাকা, তারপর চল লাশগুলো ফেলি। তো স্যার জিজ্ঞেস করলেন ঠিক আছে তোমরা লাশ তো 4400 লাশ ওরা কাউন্ট করেছে 44 জন লোকে, তাহলে আর কত লাশ তোমাদের আইডিয়া করে বলো। তো কেউ বলে আর 4400, কেউ বলে 54400, কেউ তারও বেশি। তো সেটা আমরা যদি কাউন্ট করি তাহলে 25-30 হাজার লোক হবে। যদি কাউন্ট করি যদি আর 4400 হয় তাহলে 20,000 লোক হয়, 500 তারও বেশি হয়। এছাড়াও অনেকের স্বজনরা তারা আবার ব্যাক করে লাশগুলো তারা তাদের সেলফ তারা এগুলো লাশগুলো ফেলেছে। এছাড়াও লোক অনেক লাশগুলো ফেলেছে, অনেকটা বাড়ির সামনে লাশটা ছিল এগুলো ফেলেছে। তা সেটা হিসাব করলে এটা 25-30 হাজারের নিচে হয় না। কিন্তু স্বাধীনতা এত বছর পরে যে বৈরী সরকার, স্বাধীনতার বিপক্ষে সরকার, তখন বলা যায় স্বাধীনতার বিপক্ষে সরকার বলা যায়, তখন ওইটা বলে আবার আর এক বিপদে পড়বো কিনা আমরা এগুলো খুব সংগোপনে এই কাজগুলো করেছি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, স্যার বললেন, রফিক স্যার বললেন যে তুমি আমার অ্যামাউন্ট বলো যার নিচে এটা হবে না। তো সেটা আমরা বললাম যে নট লেস দ্যান 10,000, 10,000-এর নিচে নয় এখানে যা মারা হয়েছিল। তো সেই জন্যে এই ইতিহাস এটাই প্রমাণ করে, অনেক নেত্রী বা অনেক জাতীয় নেতারা বলেছে যে 30 লক্ষ মানুষকে কাউন্ট করেছে কে। তো এখানকার এই হত্যাকাণ্ডকে যদি সামনে আনা হয়, এটাকে যে হাইলাইট করা যেত, তাহলে বাংলাদেশে 30 লক্ষ কেন তারও বেশি লোক মারা গেছে কিনা সেটা প্রশ্ন হতো। প্রশ্ন ওইটা হতো না যে 30 লক্ষ লোক হয়তো মারা যায় নাই, প্রশ্ন আসতো এটাই, হয়তো 30 লক্ষ লোকের বেশি লোককে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী, বর্মা সেনাবাহিনী।